নমস্কার। এখন বাংলা কবিতার কাগজের পক্ষ থেকে আজকের অনুষ্ঠান এক অক্ষর পারাপার। আজকের অতিথি আমাদের প্রিয় কবি চিত্তরঞ্জন হীরা। এখন এর পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। চিত্তরঞ্জন হীরা ৮০ দশকের একজন স্বতন্ত্র কবি ও প্রাবন্ধিক, ভিন্নমুখ পত্রিকার সহ-সম্পাদক। তার কবিতায় দর্শন ও সাংস্কৃতিক জীবনাচারের বিষয় আশয় প্রধান হয়ে উঠেছে। স্বাভাবিক আবেগকে তিনি নির্মাণ করেন সংযমী মননে। তার এই নির্মাণের ধারা চলেছে গত ২ দশক ধরে। তার কবিতায় চলমান জীবন, পণ্য সভ্যতা ইত্যাদি মিথের স্পর্শে বাস্তব হয়ে ওঠে। তিনি ঐতিহ্যকে অনুসন্ধান করেন গভীর বোধে ও সজ্ঞায়। তার গ্রামীণ জীবন এবং নাগরিক যান্ত্রিকতা একাকার হয়ে যায় ভাষার কারুকাজে। ভাষা শৈলী এক নতুন দর্শনের ইঙ্গিত দেয়। চেতনার প্রেক্ষিত উত্তরাধুনিক হলেও ঐতিহ্যের হাতটি তিনি ছাড়েননি কখনো। মিথ ও ঐতিহ্য বিনির্মাণের ভেতর দিয়ে চিত্তরঞ্জন হীরা গেঁথে চলেছেন অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম এক অক্ষর পারাপার। কবি বা লেখকের ব্রহ্ম তার অক্ষর। অক্ষর নদীর পারাপারে কবি, কবিতা ও পাঠকের মুখোমুখি আড্ডা। চিত্তদা, তোমার ব্যক্তিগত জীবন আর যাপনজাত ভাষা অন্বেষণে তুমি চলমান কবিতা লিপিতে ভিন্নমুখ হয়ে উঠেছ। কবিতায় তোমার এই জার্নি নিয়ে যদি কিছু বলো। নমস্কার, রুনাকে ধন্যবাদ যে আজকে আমাকে এইভাবে কিছু কথা বলার জন্য সুযোগ করে দেওয়া। আসলে তুমি বলেছো যে আমার জীবনের শুরুটা গ্রাম থেকে, প্রত্যন্ত গ্রামে জীবনের শুরুটা, সে এক চমৎকার, সে অন্য কথা। কিন্তু সেই গ্রাম থেকে আমি যখন স্কুল জীবনে মানে প্রাইমারি লেভেল পার হয়ে যখন সেকেন্ডারি লেভেলে আসি, আমার স্কুল শহরে একটু দূরে আমাকে যেতে হতো। একটি ঐতিহ্যশালী স্কুল, সেখানকার ডিসিপ্লিন, সেখানকার সাহিত্য, সংস্কৃতি, সামাজিক জীবন আমাকে বেড়ে ওঠা সম্পূর্ণভাবে সাহায্য করেছিল। এই যে গ্রামীণ জীবনের সঙ্গে নাগরিক জীবনের যে অদ্ভুত মেলামেশা, এই মেলামেশা আমার এই শৈশব থেকেই শুরু হয়। অর্থাৎ আমি বাড়িতে আমার গ্রামীণ পরিবেশে বেড়ে উঠছি, যেভাবে স্কুল জীবনে গিয়ে আমাকে স্কুলে গিয়ে একটা অন্য পরিবেশের মধ্যে পড়তে হচ্ছে, ভীষণ নিয়ম শৃঙ্খলার মধ্যে সেই জীবনে। আর সাহিত্যের পাঠটাও শুরু হলো অদ্ভুতভাবে সেই স্কুলে, কারণ সেখানে বার্ষিক একটি পত্রিকা প্রকাশিত হতো, আর প্রত্যেককে ইনসিস্ট করা হতো যে আমরা কিছু লিখবো কিনা, গল্প, কবিতা, প্রবন্ধ, নিজের যাই হোক, এই ব্যাপারে স্কুলে খুব উৎসাহিত করা হতো। তো ক্লাস 5 থেকেই, মানে 69 সম্ভবত, 69 থেকেই এই যে একটা তাগিদ, স্কুল ম্যাগাজিনে লেখার একটা চেষ্টা, এখান থেকে কিন্তু লেখার হাতেখড়িটা হলো। এই হাতেখড়ি পর্বে স্কুল জীবনে হয়তো কখনোই আমার লেখা প্রকাশিত হয়নি, কিন্তু স্কুল জীবন পার হয়ে ওই তাগিদটা ভেতরে ভেতরে জন্ম নিয়েছিল। স্কুলটা পার হলাম, কলেজ জীবনে এসে প্রথম লেখা যখন প্রকাশিত হলো, ঘটনাচক্রে লেখা প্রকাশের সঙ্গে সঙ্গেই শহর জীবনে কিছু পত্রপত্রিকার সঙ্গে যোগাযোগও ঘটে গেল এবং দ্রুত আমার কর্মজীবন শুরু হলো। সাহিত্য, কর্মজীবন একসাথে এক অদ্ভুত, মানে দ্রুত পরিবর্তনগুলো ঘটতে শুরু করলো। ৭৮ সালে আমার একটি পত্রিকার সঙ্গে যোগাযোগ ঘটে গেল, তাদের সাহচর্য। আমি ৮০ সালে ফ্যাক্টরিতে ঢুকলাম, চাকরি জীবন, পাশাপাশি এই পত্রপত্রিকার সঙ্গে যোগাযোগ। ৮০ থেকে ৯০ একটা জার্নি, মানে তাদের হাত ধরে বইমেলা, কবি লেখকদের সঙ্গ, বিভিন্ন সাহিত্য পাঠের অনুষ্ঠানে যাতায়াত। তার মাঝে ৮২-৮৩ সাল নাগাদ
কবি মঞ্জুষ দাশগুপ্তর সঙ্গে আলাপ হলো। আমার জীবনের চলাটা এখান থেকেই চমৎকার ভাবে এবং মানে সাহিত্যের অনুষঙ্গে নিজের জীবন জড়িয়ে গেল। 90 সালে আমার প্রথম কবিতার বই প্রকাশিত হলো। আমার প্রথম কবিতার বই স্বতন্ত্র ঈশ্বর 90-তে প্রকাশিত হলো কিছু বন্ধুর তাগিদ আর মঞ্জুষদার প্রেরণায়। এই বইয়ের নামকরণ মঞ্জুষ দাশগুপ্তের, এবং মঞ্জুষ দাশগুপ্ত বলেছিলেন সে সময় যে তোর বই আমি যতদিন জীবিত থাকবো তোর বইয়ের নামকরণ আমি করে দেবো। এই স্বতন্ত্র ঈশ্বর বেরোলো, তেমন কিছু নয়, তখনো পর্যন্ত আমার পাঠ চলছে, একটা স্কুলিং কাজ করছে। স্কুলিংটা হলো এই যে নিজেকে আলাদাভাবে, বইয়ের নামকরণ থেকেই বোঝা যায় যে একটা নির্দেশ অগ্রজরা দিচ্ছেন যে তোমাকে স্বতন্ত্র হয়ে উঠতে হবে। এই স্বতন্ত্র হয়ে ওঠার চেষ্টায় প্রথম কাজটা শুরু হলো যে ভাষা নির্মাণ। এর ছাড়া তো তখন এমন কিছু আমার জানা ছিল না। ঐতিহ্যের মধ্যে দিয়েই হাঁটতে শুরু করা, কিন্তু নিজের ভাষাটা কি করে স্বকীয় হয়ে উঠবে, স্বতন্ত্র হবে, এই চেষ্টাটা শুরু হতে হতে আরো 5 বছর পেরিয়ে এলো। 5 বছরে 95 সালে প্রকাশিত হলো বাঁক নদী মায়াজল। বাঁক নদী মায়াজল যখন বেরোলো, দেখা যাচ্ছে স্বতন্ত্র ঈশ্বর থেকে এর ভাষা আরো একটু যেমন হয় আর কি, তারুণ্যের একটা তো থাকেই, প্লাবন থাকে, কিন্তু সেই প্লাবনে ততটা জোয়ারে ভেসে যাওয়ার ব্যাপার ছিল না, কারণ বন্ধু বান্ধব থেকে শুরু করে অগ্রজরা অনেকেই এই ব্যাপারে সাহায্য করেছে যে কবিতা কিভাবে নিজেকে আবেগকে সংযত করে কবিতার মধ্যে থাকা, কবিতার মধ্যে যাপন। তো এই যাপনে আমার পাঠ গুলো শুরু হলো, আমাকে অগ্রজরা সাহায্য করছেন কি পড়া উচিত, কি ধরনের সাহিত্য পাঠের মধ্যে দিয়ে নিজেকে সমৃদ্ধ করা যায়। তা আমার যেহেতু বিষয় ততদিনে আমার প্রিয় বিষয় হয়ে উঠলো দর্শন, তাই দর্শন পাঠের সঙ্গে সঙ্গে আমি মিথ গুলো পড়ার আগ্রহে আমি গেলাম। এই মিথ, রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, উপনিষদ আমাকে টানতে শুরু করলো। কারণ আমি যে ফ্যাক্টরিতে চাকরি করতাম সেখানে একটা লাইব্রেরি আছে, খুব বড় লাইব্রেরি আছে। তা দীর্ঘ সময় ফ্যাক্টরির মধ্যে থাকতে হয়, 10 ঘন্টা। তা লাইব্রেরিটা আমাকে খুব সাহায্য করতে শুরু করলো। আর এই পাঠ আমাকে যে কবিতা যাপনের মধ্যে দিয়ে আমাকে একটা রাস্তা তৈরি করে দিল। আমি মিথের মধ্যে ঢুকতে শুরু করলাম, এই মিথ যাপন হতে শুরু করলো, আর কবিতার মধ্যে দিয়ে মিথকে কি করে ডিমিথ করা যায় এটা আমার ভেতরে আস্তে 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 কাজ করতে শুরু করলো। এভাবেই তৈরি হয়েছিল এর পরবর্তী বই অহল্যা পাথর জানে। অহল্যা নামকরণ থেকেই বোঝা যাচ্ছে যে কিভাবে আমি এর মধ্যে ঢুকছি। সেই পাথরের মধ্যে প্রাণ কি করে সঞ্চার করা যায়। আমার কাছে পাথর এখানে শব্দ, আমি শব্দের মধ্যে প্রাণের সঞ্চার খুঁজছি, প্রাণ কি করে সঞ্চারিত করা যায়। তারপরেই পরের বছরই এলো ছায়াক্ষরে ভাঙা ভায়োলিন। এই ছায়াক্ষরে ভাঙা ভায়োলিনও চূড়ান্ত ভাবেই দর্শন থেকে কবিতায় আসার একটা জার্নি, যেটা তখনো পর্যন্ত আমার এই যাত্রাটা ভীষণভাবে চলছে। এই দর্শন থেকে কবিতা, কবিতা থেকে দর্শন, পাশাপাশি বিজ্ঞান একটু 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 করে জারিত হচ্ছে। আর আসছে জীবনযাপন, এই জীবনের নানা সংঘাতগুলো কবিতার মধ্যে আস্তে আস্তে ঐতিহ্যের পথ ধরেই কি করে ঐতিহ্যের বিস্তার ঘটানো যায়, এই পর্যন্তই তখনকার আমার স্কুলিংটা ছিল। আসল কথা হলো যে ঐতিহ্যের বিস্তার, শঙ্খ ঘোষের এই কথাটা ভীষণভাবে তখন কাজ করতো। আর যেটা মঞ্জুষ দাশগুপ্ত সবসময় বলতেন যে তোমাকে স্বতন্ত্র ভাষায় লিখতে হবে, তোমার একটা নিজস্ব ভাষা নির্মাণ তোমাকে করতে হবে। এই চেষ্টাটা সচেতনভাবে তখন ঘটতে থাকে। এই পর্যন্ত এসে ততক্ষণে 2000 সাল এসে গেল। ব্যাস এই আমার জার্নিটা মোটামুটি এভাবেই চলছিল আর কি। হ্যাঁ, তুমি তুমি আনমিউট করো, মিউট আছো রুনা, মিউট আছো তুমি।
এই যে কবিতার শরীর এবং মন মুখোমুখি হলেই স্রষ্টা এসে দাঁড়ালেন, যেখানে কোলাহল আর নৈশব্দ এক বিন্দুতে মিশে থাকে। বিন্দুটি নিরাকার, এক ভ্রমণের মতো। তাহলে লেখকের অবস্থান কোথায়? বস্তু বিশ্ব ও চেতন বিশ্বের শব্দকে ঘিরে এই যে লেখকের বাস্তবতা, তাই নিয়ে তুমি যদি কিছু বলো। খুব সুন্দর প্রশ্ন করেছো। মানে হয়তো 2000 সালে এই প্রশ্নটা করলে আমি উত্তর দিতে পারতাম না, কিন্তু আজকে এসে তারপরে আরো 20-22টা বছর, আরো 2টো দশক প্রায় পার হতে এসে আমার ভিতরে এই বোধটুকু অন্তত এসেছে যে শব্দের মধ্যে যে নৈশব্দটা কাজ করে, সেই নৈশব্দকে জাগানোই কবির একটা প্রধান কাজ। কবি যাপন করেন যে যাপন, সেই যাপন কোলাহলের মধ্যে নৈশব্দকেই যাপন করেন। কারণ আমরা যখন একটি কবিতাকে লিখতে বসি, আমরা যদি কবিতার মুহূর্তকে খোঁজার চেষ্টা করি, দেখব যে আমি কিন্তু সেই মুহূর্তে চারপাশের কোলাহলের মধ্যে নেই। চারপাশের কোলাহলটা কিন্তু আমার ভেতর থেকে সরে যাচ্ছে, এবং ক্রমশ এই অভ্যাসটা একদম চেতন অবচেতন থেকে চেতনার মধ্যে চলে আসে। এবং কবি যখন একটি কবিতা লিখতে বসছেন, এই বস্তু বিশ্ব তো তার ভিতরে আস্তে আস্তে কাজ করেছে, অর্থাৎ বস্তু বিশ্ব থেকে তার অভিজ্ঞতাকে সে অর্জন করেছে। একটি শব্দ হয়তো মাথায় এলো, একজন কবি যখন লিখতে বসেন কি হয়, হয়তো একটা লাইন তার মাথায় এলো, বা একটা ঘটনা থেকে একটি শব্দ মাথায় এলো। এইবার তার ভেতরে কিন্তু ভেতরে ভেতরে লেখা শুরু হলো। এই ভেতরে ভেতরে যখন লেখাটা শুরু হয়, তখন কিন্তু কবি আর ওই কোলাহলের মধ্যে বাস করছেন না। তার চেতন বিশ্বেও নৈশব্দ তখন কাজ করে যাচ্ছে, ভেতরে আলোড়নটা কাজ করছে। সেই আলোড়নে একটা লাইন থেকে আরো একটা লাইন, আরো একটা লাইন। এবার কবি যখন সাদা পাতার কাছে এসে বসবেন, কাগজ কলম নিয়ে বসবেন, তখন তার ভেতরের কবিতাটা আস্তে আস্তে লিপিত হচ্ছে। এই লিপিত হওয়ার সময় আমার মনে হয়েছে তখন একটা নির্মাণ ভেতরে ভেতরে কাজ করতে শুরু করলো। অর্থাৎ কবির কোলাহলের মধ্যে আর কবি নেই, কবি রয়েছে তার চেতন বিশ্ব, বস্তু বিশ্ব নিয়ে, তার এই লিপিত অক্ষরের সঙ্গে, যে অক্ষরের সঙ্গে সে যাপন করেছে, এটাই কাজ করে যাচ্ছে। তারপর লেখাটা শুরু হলো। এই লেখাটা চলতে চলতে লেখাটা যখন শেষ হলো, শেষ হওয়ার পরে লেখক যখন কবিতাটা পড়তে বসবে, তখন তিনি পাঠক হয়ে গেলেন, তখন কিন্তু এই কবিতাটার মধ্যে তিনি নেই। ফলে এই বিশ্বটা, এই চেতন বিশ্বের কথা যদি বলি, বস্তু বিশ্বের কথা যদি বলি, তখন তাকে পুরোটা ধরা দেয় ওই লিপিত অক্ষরগুলোর সামনে। সে যখন পাঠক হিসাবে দ্বিতীয় পাঠ, প্রথম পাঠ শেষ হলো লেখার মাধ্যমে, দ্বিতীয় পাঠ যখন শুরু হয় একজন কবির, তখন কিন্তু তিনি তার এই ভাবনা নিয়ে, চেতন বিশ্ব নিয়ে সে কিন্তু পাঠক হয়ে ওঠেন। তখন তার কাটাছেঁড়া করার সুযোগটা হয়, চলে আসে। চিত্রতা, এবার তোমার নতুন কবিতা শুনবো, কবিতা পাঠ। হ্যাঁ, আমি নতুন কবিতাই পড়ি, কারণ অনেকগুলো ফেজ আমি আমার চলার পথ থেকে পার হয়ে এসেছি। ফলে পুরোনো ফেজে না যাওয়ার চেয়ে আমি কয়েকটা কবিতা পড়ি, যে কবিতাগুলো এই 2017-18 এরকম সময়ে লেখা। ঠিক আছে? ঠিক আছে। প্রথম কবিতার নাম অবিন্যাস। মনে হয়, মাঝে মাঝে মনেরও হয়, যার যেখানে যাওয়ার না গিয়ে আমরা দেখে ফেলতে চাই কোন কোন শুরুর শেষ থেকে। এখনই মন পালা চলছে হাওয়া লাগিয়ে। দ্বিতীয় কবিতা সাজ। শোনা যাচ্ছে তো? ঠিক মতন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ব্যাস। সাজ। প্রতিবার আমার ভাঁজ খুলে, গোপন খুলে, ছাপা কণ্ঠ পাপড়ি মেলে দেয়। প্রতিবার আহার সঙ্গে, উহুর সঙ্গে ফুলগুলো প্রত্যেকের নিজস্ব টোল সেজে উঠছে নিজের মতো। খুব সুন্দর। অশ্রু। এখানে শুদ্ধ লাগাও, স্বরে
বর্ণ দাও, বরণ করো। ঘরে বাইরে যা হবার তা কেটে বেছে সঙ্গে একটু সোহাগ দিলাম, একেবারে ছপছপে। তার হবে হবের অংশটুকু আসলে যা হবার নয়, তবুও অন্ধকার হেলান দিচ্ছে ভিজে গালে। সুন্দর। তারিখ পড়ছি। তারিখ, দূরত্বের ফাঁস প্রতিদিন সূর্যোদয় দেখছে লতিয়ে দুহাতের আগল ছেড়ে। মিহি তাত উঠল উড়ু পাতায়, নিরুদ্দেশ উঠছে এক একটা দেশ বুনতেই এক ঢাল আকাশ। ফিরতি পথে 12 ঘর কাটা তার ভাঙা। দারুণ কবিতা। সূর্যাস্ত, দিনের কিছুটা ফিরে থেকে যায়, ঢেউ গনে, তারা গনে, আবার ছলকে দেয় ইন্ধন। চোখের তালুকে গুনগুন, বারবার ঠোঁট থেকে, নাভি থেকে অন্ধ বরাবর। প্রতিটি রাস্তার ত্রিভুজে ঝুলে থাকছে নীল আলোর দীর্ঘ। দারুণ। আর পড়বো? পড়ো, আরেকটা পড়ো। আরেকটা পড়বো? ভালো লাগছে শুনতে। সঙ্গম, এই দেখো কাজল পাড়ের ঝরোখা, দেখো হলদে টোপ টুপুরে ভাসছে, ভরভরন্ত চুলে দীর্ঘ পমা, সামান্য ঝুঁকে কোল দিচ্ছে মিলনকে প্রথম নামে ডেকে। চমৎকার কবিতা পাঠ তোমার। আমার মনে হয় দর্শকরাও দারুণ উপভোগ করছে তোমার কবিতা। এবারে তাহলে কবিতার নির্মাণ নিয়ে কথা হোক। আমার মনে পড়ছে তোমার সেই পুরনো বই এসো ম্লান উদ্ধার ও আলো। তো আমি এখান থেকে একটা কবিতা পড়ছি। কবিতাটার নাম একটি পেনিসিলিয়াম রেণুর জন্য। স্যাডোডিন লাফিয়ে নামছে মিউজিক্যাল ভ্রূণ থেকে। অনেকটা আবহাওয়া গড়িয়ে এই ফিজিক ভাইব্রেশন স্প্রে করে অনবরত আপেলের মতো গ্লোবাল বৃষ্টির শুদ্ধতা। জ্যোতির্ময় ক্লাউন যে প্রবল হাসির বলয় ধুয়ে দেয় স্যাডোমাস, তারপর গড়ানো পাথর ঘষে ঘষে তার শার্প কর্নার থেকে করাতের মতো দুমুখো দাঁত তুলে আনে অঝোর স্বপ্নের রিমলেস দৃশ্যগুলি। সেই কোইন্সিডেন্ট ঝর্ণা নামার সঙ্গে বহুগুণিতক আমির ঝরঝর এবং কর্কশ নিঃসঙ্গতা। গান নয়, অথচ নৃত্যরত লুকিং গ্লাস কিভাবে যেন ছড়িয়ে ফেলে ছায়ার আকাশ। যদিও মাশরুম ল্যাবরেটরি নভোচর রাত্রি বেল কেটে অ্যান্টিবায়োটিক হানিমুনের দিকে। এ সময় একেবারে অপ্রত্যাশিত ঝড়, কয়েকটি মেঘদূত জোনাকি ও পতাকার তারা নেমে আসে হাফ ম্যারেড বৃষ্টির কাছে। ব্যালে ট্রুপ নিয়ে একটি পেনিসিলিয়াম রেণু ছুটে যায় হিউম্যান কনসেপ্ট বেল। ফিলিংস বলতে সেই নাইট ল্যাম্প ও একটি ইনোসেন্ট পোয়েট্রি শুধু। চিত্তদা, এই কবিতাটার নির্মাণ বিষয়ে শুনতে চাইবো তোমার কাছে। হ্যাঁ, খুব সুন্দর পড়েছো, এটা আগে বলি, দারুণ পড়েছো। মানে আমি মনে হয় কবিতাটা নতুন করে শুনলাম। দেখো, কবিতার নির্মাণ নিয়ে বলতে গেলে একটা ধারাবাহিক চর্চার বিষয়। এই কবিতাটা লেখা হয়েছিল 99 সালে। আমি তখনো পর্যন্ত সেভাবে বারিন্দাকে পড়িনি। তখনো পর্যন্ত মাথায় সেভাবে কিন্তু কেউ হাতুড়ি পেরেক মেরে ঢুকিয়ে বলে দেয়নি যে
আমাদের জীবনানন্দ প্রভাবমুক্ত না হওয়া পর্যন্ত কবিতার নতুন দিগন্ত খুলে যাবে, বা নতুন দিগন্ত খুলতে গেলে আমাদের, যেমন বুদ্ধদেব বসুর কথা আমি জানো যে আমি বারবারই বলি, বিভিন্ন কথা প্রসঙ্গে আসে যে বুদ্ধদেব বসু সচেতনভাবে রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য কতকগুলো নির্দেশিকা তিনি চালু করেছিলেন। সেই নির্দেশিকাগুলো মাথায় ছিল, কিন্তু তখনও পর্যন্ত এটা মাথায় আসেনি যে আমাদের কিন্তু এবার পালা জীবনানন্দ প্রভাবমুক্ত হতে হবে। এই পালাটা কিন্তু তখনও মাথায় আসেনি। কি মাথায় এসেছে? মাথায় এসেছে কবিতাকে নতুন ভাবে, অর্থাৎ আমি আমার ভাষাটা খুঁজছি। এই ভাষাটা যে খোঁজার জন্য নির্মাণটা অবশ্যই জরুরি। এই নির্মাণ আমার প্রথম কাব্য থেকেই আছে। অর্থাৎ আমি চেষ্টা যেটা করছি, সেই চেষ্টার মধ্যে প্রথম যে চেষ্টাটা থাকছে সেটা হলো প্রভাব মুক্ত হওয়া। প্রভাব মুক্ত হতে গেলে নির্মাণ করতেই হয়। অর্থাৎ একজন কবি কবিতাটা লিখলেন, লেখার পরে যখন, কারণ আমি আমার কবিতা বহুবার খসড়া, মানে এখনো পর্যন্ত মনে হয় আমার যা কবিতা প্রকাশিত হয়েছে পুরোটাই খসড়া কবিতা। এইখানে কবিতার মধ্যে দেখো অদ্ভুত, বারিন্দা বলেছিলেন এই বইটা নিয়ে বারিন্দা আলোচনা করেছিলেন। আমার কাছে এটা একটা স্মরণীয় ব্যাপার। বারিন্দা বলেছিলেন অসম্ভবের কবিতা। এই অসম্ভবের কবিতা বারিন্দা কেন বলেছিলেন? বারিন্দা বলার পরে বারিন্দা বলেছিলেন চিত্ত বোধহয় রাগ করবে, কিন্তু কথাটাকে আমি সেভাবে নিইনি। কারণ অসম্ভবের কবিতা বলতে আমার কাছে তখন সেই মুহূর্তে অন্য একটা বার্তা পৌঁছে দিয়েছিল। এখানে দেখো কবিতাটা যেভাবে গড়ে তোলা হয়েছে, আমরা ব্যক্তিগত জীবনে কথা বলার সময় প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করি, এবং এই যে আমাদের বাংলা শব্দের মধ্যে ইংরেজি শব্দ ঢুকে যায়, এই ঢুকে যাওয়াটা অর্থাৎ আমাদের একটা কলোকিয়াল হয়ে যাচ্ছে, কথ্য ভাষাটাই হয়ে যাচ্ছে, এবং অনেক ইংরেজি শব্দকে আমরা বাংলা শব্দই ভাবতে শুরু করে দিচ্ছি। এই পদ্ধতিতে আমি কিন্তু এই কবিতার মধ্যে ঢুকেছিলাম। সে সময় এই ৯৮ সালের পর যখন ছায়াক্ষরে ভাঙা ভায়োলিন বেরিয়ে গেল, তারপর থেকে ২০০৫ পর্যন্ত আমি নানাভাবে কবিতাকে, এই শব্দের নির্মাণ, শব্দকে নানাভাবে বসানো, এই কবিতার মধ্যে ইংরেজি শব্দগুলোকে যদি বাংলা করে দেওয়া হয় তাহলেও কিন্তু একটা ফর্ম থেকেই যায়, এবং খুব সহজেই এই ইংরেজি শব্দগুলোকে বাংলা করা যায়। এটা কিন্তু দুভাবেই দেখা যায়, কিন্তু আমি এটা করার চেষ্টা করলাম। এইভাবে বেশ কিছু কবিতাই আছে এই গ্রন্থে, শুধুমাত্র এই গ্রন্থেই আছে, যে মানুষ ইংরেজি শব্দ কথার মধ্যে ব্যবহার করে, আমরা যদি কবিতায় ব্যবহার করি সেটা কিভাবে আসতে পারে। এই কবিতার নির্মাণ বা এই কবিতাগুলোর এখানে একটা পর্ব আছে, এই পর্বের অধিকাংশ কবিতাই প্রায় এইভাবেই লেখা। এই কবিতার নির্মাণটা এভাবেই এসেছিল যে আমি মানুষের মুখের ভাষাকে কবিতায় কিভাবে আনার রাস্তাটা আমি খুঁজছিলাম। এই খোঁজাটার সঙ্গে এই নির্মাণটা কাজ করেছে, মূলত এই কবিতাগুলোর নির্মাণ। খুব সুন্দর বললে, ঠিক আছে, খুব সুন্দর বলেছ। আমি তুমি তো কেবল কবি নও, তুমি একজন বিখ্যাত প্রাবন্ধিকও বটে। তো ১৯৯৫ সালে তোমার প্রথম প্রবন্ধের বই নারী ধর্ম বোধ। তো এখানে তুমি ধর্ম, সমাজ, সাহিত্যে নারীর অবস্থান নিয়ে গবেষণা গ্রন্থের কাজ করেছিলে প্রায় ১৯৯০ থেকে ১৯৯৪ পর্যন্ত। পারিন ঘোষাল বলেছিলেন, পুরুষের কবিতায় প্রতিবাদ ও ভায়োলেন্স আসে নীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধেও। নারীর কবিতায় ওই প্রতিবাদ ও ভায়োলেন্স আসে আইসোলেশন ও অবহেলার বিরুদ্ধে। তো আমার মনে পড়ছে এমিলি ডিকিনসন, ভার্জিনিয়া উলফ, সিলভিয়া প্লাথ ইত্যাদি কবির কথা মাথায় রেখে তোমার কাছে আমি জানতে চাইব, একজন নারী হিসেবে, তবে অবশ্যই নারীবাদী হিসেবে না, পুরুষ কবি ও মহিলা কবির কবিতা নির্মাণে তুমি কি কোনো পার্থক্য দেখতে পাও? যদি পাও তবে কিভাবে তা রিকগনাইজ করো? খুব সুন্দর বলেছো, খুব সুন্দর। বারিন্দার কথাটা
মাথায় রেখে বলছি, বারিন্দা দারুণ বলেছেন। বারিন্দার এই কথার সঙ্গে আমার আর মানে এখন তর্ক জুড়বার কোনো প্রয়োজনই পড়বে না। কিন্তু এই তোমার এই প্রশ্নের সঙ্গে আসলে আমার পাঠক সত্তা একটা কাজ করছে, এটা একটা বড় জিনিস। কারণ দীর্ঘদিন আমি বিভিন্ন কবির কবিতা নিয়ে আলোচনা করেছি, গ্রন্থ আলোচনা করেছি। একটা জিনিস কিন্তু আমার আজ পর্যন্ত সেভাবে কবির নামকে সরিয়ে রেখে কবিতা পড়া হয়নি। যেহেতু আমি কোনো কবিতা পড়তে বসছি, এটা রুনা বন্দ্যোপাধ্যায়ের কবিতা, বা এটা জয়শীলা গুহ বাগচির কবিতা, বা এটা এই নীলিমা দেবের কবিতা, এভাবেই তো পড়েছি। এইটা পড়তে গিয়ে কোথাও কোথাও আমার মনে হয়েছে যে কোনো কোনো কবির, আমি যাদের নাম বললাম তারা হয়তো সবাই নয়, বা আমি যদি রুনার কথা বলি, তুমি তোমার কবিতায় এটা আমার কখনোই আসেনি, কখনো মনে হয়নি। তোমার কবিতা ভীষণভাবেই আমার কাছে, আমার একটা পছন্দের জায়গা হলো বিজ্ঞান এবং দর্শনের অদ্ভুত এক মিলন। এই মিলটা আমি তোমার কবিতার মধ্যে যেভাবে পাই, বিজ্ঞান, প্রযুক্তি এবং দর্শন, এই ক্ষেত্রে কিন্তু তখন এই কবিতাটা কোনো মেয়ে লিখছে না ছেলে লিখছে, এই ব্যাপারটা তখন এই কবিতা থেকে এসেন্সটা উঠেই আসে না। ফলে উঠে আসে শুধু কবিতা বিষয় এবং বিষয়ান্তরে, অর্থাৎ বিষয় এবং বিষয়ান্তরের যে খেলাটা কবিতার মধ্যে কাজ করছে, একটা ছোট্ট একটা ফ্ল্যাশ এটা এর মধ্যে রয়েছে, কিন্তু সেটা কেন্দ্রে নয়, সেটাকে কেন্দ্র করে সেটা সাবজেক্টটা তৈরি হচ্ছে না। সাবজেক্ট আছে কিন্তু বহুমুখী হচ্ছে, সেই বিষয় কেন্দ্রিকতা থেকে আরো 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 বিষয় আসছে। কিন্তু কারো কারো কবিতায় আমি কিন্তু লক্ষ্য করেছি দেখাটা, তার এই প্রকৃতিকে দেখা, সমাজকে দেখা, এবং যে শব্দ, এই দেখাটা দিয়ে যে শব্দ দিয়ে সে কবিতাটা নির্মাণ করছে, সেটা কিন্তু একজন নারীর দেখা। নারীবাদী নয়, নারীবাদী শব্দটা আমার কাছে একেবারেই ইনভ্যালিড, নেই আমার কাছে। কবিতা সিংহকে প্রথম, আমি এই কথা প্রসঙ্গে এসে গেল, কবিতা সিংহর কবিতা এবং পরে আমি যখন 4জন রাগী যুবতী উপন্যাস পড়লাম, আমার নিজে নিজেই মনে হয়েছিল এই তো এত পুরুষালী লেখা, এই শব্দটা কিন্তু মাথায় এসেছিল, এত পুরুষালী লেখা। এইরকম যেটা এখন এখন এই নতুন এই দশকে এসে অনেকের কবিতাই, কবিতাকে আমি যদি সবচেয়ে মজা সেটা একটা, হয়তো আমি কখনো করব কাজটা করব, কবিতার পড়বো কিন্তু আমি যেন কবিকে না জানতে পারি। কবিতার নাম, কবির নামটা সরিয়ে কবিতা পড়তে বসে যদি আমি দেখি, তাহলে এটাকে আমার রেকগনাইজ করতে সবচেয়ে বেশি সুবিধা হবে যে আমার কবির নামটা সামনে নেই। তবে আমি বলতে পারবো এটা পুরুষের লেখা কবিতা না নারীর লেখা কবিতা, না নারী পুরুষ কোনো সত্যের মধ্যে কাজ করছে না, একজন কবি একটা ব্যক্তি মানুষ কাজ করছে, সেই মানুষটার মধ্যে কোনো নারী সত্তা নেই, পুরুষ সত্তা নেই, অথবা দুটো সত্তা একসঙ্গে মিশে রয়েছে। এইটা, এই ব্যাপারটা আমার ভিতরে কিন্তু আমিও ভেবেছি যে যেহেতু আজ পর্যন্ত কবির নাম সরিয়ে কবিতা পড়া হয়নি, তার ভেতরে তো কাজ করছে, কিন্তু অনেকের কবিতাতেই পেয়েছি। তোমার এই যে বইটার যে বৈশিষ্ট্য বা ভাবনা, তা ওই 90-এর দশকে যখন দেশে বিদেশে তসলিমা নাসরিনের নির্বাচিত কলম নিয়ে হুলুস তুলুস চলছে, সেই পরিপ্রেক্ষিতে তোমার এই বইটাকে বলা যায় একদম হট টপিক। তো তোমার তোমার লেখার এই অবস্থান কিন্তু তোমার পরবর্তী কাব্যজগতে একেবারে উল্টো পিঠে, মানে বলে যে একটা লম্বা লাফ বা একটা ট্রানজিশন। তো এটা কিভাবে তোমাকে প্ররোচিত করেছিল? অদ্ভুত ব্যাপারটা হলো এই যে নারী ধর্মবোধ, আমি নিজেও অবাক হই। আমি 4 বছর ধরে আসলে কিছু না, ব্যাপারটা হলো কি তখন যেহেতু আমি নানা রকমের বইপত্র পড়াশোনা করছি, আমাকে মঞ্জুসদা বললেন, রাহুল সংস্কৃতায়ন পড়েছিস? পড়িসনি? পড় পড়, ভোলগা থেকে গঙ্গা পড়। হ্যাঁ, এইটা পড়তে পড়তে আমার মাতৃতান্ত্রিক সমাজ সম্পর্কে একটা ধারণা তৈরি হলো। এই মাতৃতান্ত্রিক সমাজ থেকে পুরুষতান্ত্রিক সমাজের যে জার্নিটা, এই জার্নিটা আমার মাথার মধ্যে অদ্ভুতভাবে খুব কিউরিওসিটির জন্ম দিল। এইটা পড়তে গিয়ে আমি অতুল্য ঘোষের কিছু বই পড়লাম, তার মধ্যে একটা বই এই মুহূর্তে মনে পড়ছে, বহুদিন আগে পড়া,
ভারতবর্ষের নানা জাতির বিবাহ প্রথা নিয়ে একটা দারুণ চমৎকার বই, মানে খুব অ্যাট্রাকটিভ। রাহুল সংস্কৃতায়নের আরো বইপত্র পড়লাম। একদিন বললেন, নহন্যতে পড়েছিস? অদ্ভুত সব বিচিত্র পাঠ। হ্যাঁ, নহন্য তো পড়, মৈত্রী দেবীকে পড়িসনি? এই বিচিত্র পাঠ সুকুমারী ভট্টাচার্য পড়তে বসে, এই ইত্যাদি পাঠ আমাকে মনে হলো। এবং কিছু আর্টিকেল আমি লক্ষ্য করলাম রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণে অদ্ভুতভাবে কিছু আমার খুব ইন্টারেস্ট তৈরি হলো। আমি পড়ি, এই যে পড়তে বসলাম, বেদের কিছু শ্লোক, হ্যাঁ, মাথার মধ্যে আমার নিজের প্রশ্ন তৈরি হতে শুরু করলো। কেন এটা পুরুষ সমাজ, এই পুরুষ সমাজ নারীকে সাহিত্যে, এবং অনেকেই পড়েনি আমার নারী ধর্মবোধ, এটা একটা পাঠ বিনির্মাণ, আর কিছুই নয়। আমি পড়তে পড়তে একের পর এক কোশ্চেন করে যাচ্ছি। সেই কোশ্চেন গুলো কি, ধরো আমি কিছু কিছু অংশ পড়তে পারলে খুব ভালো হতো। আমি দেখলাম শরৎচন্দ্র জনপ্রিয় লেখক, কিন্তু শরৎচন্দ্র নারী সমাজ নিয়ে তার অধিকাংশ উপন্যাসে নারী প্রধান চরিত্র। আমার হঠাৎ প্রশ্ন জাগলো যে শরৎচন্দ্র তার উপন্যাসে একজন বিধবারও বিবাহ দিতে পারলেন না, অথচ এই বিধবা বিবাহ নিয়ে তার 100 বছর আগে কি লড়াইটা না, সতীদাহ বিবাহ, বিধবা বিবাহ নিয়ে কি লড়াই রামমোহন বিদ্যাসাগরদের। আর শরৎচন্দ্র একজন জনপ্রিয়তম লেখক, তিনি একটি বিধবারও বিয়ে দিতে পারলেন না একটি উপন্যাসেও। এটা অদ্ভুত কোশ্চেন আমার ভিতরে কাজ করলো। আমি বঙ্কিমচন্দ্র পড়তে গিয়ে দেখি রজনীতে বঙ্কিমচন্দ্র বোধহয় চরিত্র হলো রজনী আর গুরু সদয় বোধহয়, তা বৃদ্ধস্ব তরণী ভার্যা, একটি বাচ্চা মেয়েকে বিয়ে করেছে। তো এবার বৃদ্ধ জিজ্ঞেস করছেন, আমি মরে গেলে তুমি কি করবে? তা উত্তর দিচ্ছে রজনী, তুমি মরে গেলে আমি তোমার বিষয় খাবো। ব্র্যাকেটে বঙ্কিমচন্দ্র বলছেন যে রজনী আসলে মনে মনে ভাবছে বিষ খাবে। আমার মাথায় হঠাৎ প্রশ্ন এলো, আচ্ছা এটা তো বঙ্কিমচন্দ্র ভাবলেন, রজনী যে ভেবেছিলেন উনি কি করে বুঝলেন? রজনী তো সত্যিই ভেবেছে বিষয়ই তো খাবে, এটা বুড়োকে বিয়ে করেছে, একটা বাচ্চা মেয়ে মারা গেলে পরে তার বিষয় সম্পত্তির মালিক হবে। যা হোক, এই ধরনের অদ্ভুত বিষয় আমার মাথায় কাজ করছে। আমি পুরাণ পড়তে গিয়ে মহাভারতের কিছু শ্লোক আমাকে টানছে, এর মধ্যেই তসলিমার নির্বাচিত কলাম বেরিয়ে গিয়ে বাজারে হই হই করতে শুরু করলো, কিন্তু আমার লেখাটা তার আগেই শুরু হয়েছে। তার পরপরই বেরোলো মল্লিকা সেনগুপ্তর স্ত্রীলিঙ্গ নির্মাণ। এই তসলিমা নির্বাচিত কলামের পাল্টা স্ত্রীলিঙ্গ নির্মাণ, এই নিয়ে বাজারে হই হই। এবং তাদের, যদিও মল্লিকা সমাজ দর্শনের মেয়ে, সেখান থেকে তার লেখাটা আমি পড়লাম, নির্বাচিত কলাম পড়লাম, স্ত্রীলিঙ্গ নির্মাণ পড়লাম। আমি দেখলাম যে ওরা যা বলতে চাইছে আমি তো সেই সব নিয়েই বসেছি। তাহলে আমার এই জিনিসটার আর কোনো কিন্তু গুরুত্ব থাকবে না, কারণ আমি তো কমার্শিয়াল রাইটার নই, আমি তো নিজের স্বাধীন গবেষণা করছি। এবং তখন আমি 4 বছরে 120 পাতার যে ম্যানস্ক্রিপ্ট, 120 পাতা বই আকারে হয়েছিল, আমি 4 বার লিখেছি। এই 4th টাইম লিখতে গিয়ে একজন কবির লেখা হিসেবে আমি পুরো ভাষাটাকেই, প্রবন্ধের ভাষাই আমি পাল্টে দিলাম। এবং আমার প্রথম জার্নি ওখান থেকে শুরু হলো। তখন আর আমার মাথায় আর কোনো বিষয় কাজ করলো না, নানা বিষয়ের মধ্যে আছে, অনেক অনেক বিষয় আছে। এম.এন. রায়ের মানবতাবাদ আছে, রজনীশের ওশোবাদ নিয়ে কথা আছে, অনেক চৈতন্য আছে, অনেক অনেক বিষয় আছে। যা হোক, এটা করার পর 95-এ আমার বইটা হলো বটে, করলো একজন প্রকাশক, কিন্তু ও আমার ম্যাটারটা পড়ে দেখেনি। ম্যাটারটা যদি পড়ে দেখতো তাহলে ওর মাথায় কিন্তু কমার্শিয়াল একটা চিন্তা মাথায় আসতো। ঘটনা হলো কি, এরপরে এই বিষয়টা আমাকে ততটা টানেনি। আমি ততদিনে বিভিন্ন পত্রপত্রিকার আলোচনা, বিভিন্ন কাব্যগ্রন্থের আলোচনা, বিভিন্ন পত্রপত্রিকায় এগুলো লিখতে লিখতে না, আমি আর এই কাব্য জগতের ওই সাবজেক্টটা থেকে আমার আর কোনো গদ্য লেখার আগ্রহ তৈরি হলো না। কিন্তু যেটা হলো কি, কবিতার মধ্যে এর এসেন্স গুলো ঢুকে গেল।
এবং 2005 এই যে এসো ম্লান উদ্ধার ও আলো থেকে তুমি পড়লে, ওটা দেখো 2005 পর্যন্ত ওর কবিতা আছে ওর মধ্যে। ওই পর্যন্ত এসে আমার কিন্তু ভাঙা গড়াটা কাজ করে ভীষণভাবে, তো তার আগের গ্রন্থগুলোতে থেকে গেছে। 2005 এই পর্যন্ত আমি কিন্তু কম বেশি কবিতায় কাজটা করে গেছি, কিন্তু প্রবন্ধ আমার তখন মনে হয়েছে এই বিষয়ে আমি আর কোনোদিন ঢুকবো না। কারণ এইটা ওদেরকে নিয়ে এত হৈ হৈ হলো, ব্যাপারটা আমার কাছে খুব ক্লিশে মনে হয়েছিল যে ওরা যা লিখেছে তার থেকে আমি অনেক সলিড লেখা লিখেছি, কিন্তু আমার লেখাটার গুরুত্ব থাকবে না। আমি আর গুরুত্বই দিলাম না। এই বিষয়ে আমি আর, আমার এটা রাস্তা নয়, রাস্তাটা ছেড়েই দিলাম। এই কিন্তু ট্রানজিশনটাই কবিতায় ব্যাপারটা এই ট্রানজিশনটাই যে স্বাক্ষরটা তোমার ফুটে উঠলো, সেটা তোমার দ্বিতীয় প্রবন্ধ সংকলন কবিতার মনোভূমিতে, তো যেটা প্রকাশিত হয়েছিল 2009 সালে। তো এই যে কবিতার মূল্যায়ন ও কবিকে আবিষ্কারের এক নতুন অধ্যায় তুমি রচনা করলে, যার যার কেন্দ্রে খেলা করে সৃষ্টির ত্রিকোণমিতি, কবি, কবিতা ও পাঠক। আর এই তিনটে কোণের যে কৌণিক মাপ নিয়ে তুমি তুমি কিভাবে পাঠক হয়ে ওঠো, তাই নিয়ে যদি কিছু বলো। ব্যাপারটা দেখো, এই বইটা যখন বেরোয় কবিতার মনোভূমিতে, এই বইটি বেরোনোর পিছনে আমার আরেক সিনিয়র কবি হাত রয়েছে ভীষণভাবে। তিনি হলেন কবি, গদ্যকার এবং 60 দশকের মৃত্যুঞ্জয় সেন। মৃত্যুঞ্জয় দা ততদিনে আমার গদ্য, আমি যেখানে পত্রপত্রিকায় বিভিন্ন প্রবন্ধ লিখছি, মৃত্যুঞ্জয় দা আমার প্রবন্ধগুলো খেয়াল করছেন। আর মৃত্যুঞ্জয় দার একটি এনজিও ছিল, তার একটি প্রকাশ সংস্থা আছে, লোকসখা প্রকাশন। ততদিনে আমি পরবর্তী যে আমি ধারাবাহিক গদ্য লিখতে শুরু করেছি একটি পত্রিকায়, সেই প্রসঙ্গটা পরে আসছি, কেন পরে আসবে এই কথাটা। এখানে কি হলো, মৃত্যুঞ্জয় দা আমাকে, ততদিনে অনেক প্রবন্ধ লেখা আছে, অনেক, গোটা 50 হয়তো ম্যানস্ক্রিপ্ট ততক্ষণে আমার কাছে জমা হয়ে গেছে, বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন কবির উপরে। মৃত্যুঞ্জয় দা আমাকে বললেন যে তোমার একটি প্রবন্ধের বই আমি প্রকাশ করতে চাই, তুমি তোমার পাণ্ডুলিপি আছে, তুমি কিছু পাণ্ডুলিপি আমার কাছে নিয়ে এসো না, তোমার পছন্দ বাছাই করে নিয়ে এসো। এখন ব্যাপারটা হলো কি, এই যে প্রবন্ধগুলো আমি লিখছিলাম 1995 সালের ওই জার্নিটা শেষ করে, ততক্ষণে আমার মাথায় প্রথম কাজ করেছে যে প্রবন্ধ সাধারণত মানুষ পড়ে না, খুব কম পড়ে, এবং কবি লেখকদের মধ্যেও কিন্তু গদ্য পড়ার প্রবণতাটা একটু কম। ফলে আমার মাথায় কাজ করছে যে প্রবন্ধের ভাষা এমন হবে, কোনো কমপ্লেক্স সেন্টেন্স আমি ব্যবহার করব না, কম্পাউন্ড সেন্টেন্সকে কি করে ছোট ছোট সিম্পল সেন্টেন্সের মধ্যে দিয়ে পাঠকের পড়তে কোনো রকম কোনো জড়তা তৈরি না হয়, এইটা প্রথম মাথায় এলো। দ্বিতীয় মাথায় এলো যে আমি একজন কবি, অথচ আমি যখন অন্যের কবিতা পড়ি, সেটা আমি কিভাবে, সেই কবিতাটা আমি কিভাবে পড়ি, আমার মাথায় কি কি ভাবনা কাজ করে। আমি চেষ্টা করলাম যে আমার ভাবনা যেটা কাজ করে ওই কবিতাটা পড়ে বা ওই কবিকে পড়ে আমি সেটা লিখতে পারি কিনা, এই চেষ্টাটা শুরু করলাম। তা তখন আমার একসঙ্গে কাজ করছে কবি সত্তা আর পাঠক সত্তা, এই দুটো সত্তা প্রধানভাবে কাজ করছে। তখনও কিন্তু মাথায় কাজ করেনি যে আমি কবি লেখকদের কথাটাই ভেবেছি যে আমার পাঠক বলতে কবি লেখক, আমার সাধারণ পাঠক তো আমার নেই, কিন্তু কবি লেখকরা মোটামুটি যে পাঠক, সেই পাঠকদের কাছে আমি তাদের লেখালেখি নিয়ে আসছি। এটা আসতে গিয়ে আমাকে প্রথম যেটা হলো যে আমি একাডেমিক যে প্রবন্ধগুলো রয়েছে বা গবেষক, সাহিত্যের গবেষকরা যেগুলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, সেই ভাষাগুলো আমাদের টানে না। এই কারণেই যখন প্রথাগত শিক্ষার পরে কেউ আর আলাদা করে একটা প্রবন্ধের বই ধরেও পড়বে না বা একজন কবিকেও ধরে পড়তে চায় না, তখন তার কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে, একমাত্র কবি লেখকরাই এর পাঠক। তখন আমার এই জার্নিটা শুরু হলো যে গদ্য এমন হোক যে গদ্য প্রথমত আমাকে আনন্দ দিচ্ছে পড়ে, আর আমাকে যদি আনন্দ দেয় তাহলে আমার পাঠক যে, তাকেও আশা করি আনন্দ দেবে।
এই জার্নিটা আমি এখানে শুরু করলাম। হ্যাঁ, আর চিত্তদা, অনেক অনেক অডিয়েন্স এসেছে, আমি তাদের একটু নামগুলো বলি। অনেক কমেন্টস এসেছে তোমার কবিতা শুনতে। অরবিন্দ মাঝি, শুভ সন্ধ্যা। আশিস গোস্বামী, আছি দেখছি। ধীমান চক্রবর্তী, আছি দেখছি। ধীমানদা বলছেন কথা কেটে কেটে যাচ্ছে, এখনো যাচ্ছে ধীমানদা? প্রণব কুমার দে, চিত্ত আমার দ্য ফাইভ ম্যাজিক্যাল ওভেন্স বইয়ের প্রতিটা ছবি নিয়ে তুমি অসাধারণ সব কবিতা সবার আগে লিখে, এ দেখো, প্রতিটা ছবি নিয়ে অসাধারণ সব কবিতা সবার আগে লিখে এক গৌরব বোধের অনুভবে জারিত করেছিলে। দুই প্রিয় কবিকে একসাথে শুনতে পেরে ভালো লাগছে, চলুক মুগ্ধতায় ভরে উঠছে। আশিস গোস্বামী, চমৎকার কবিতা, অনায়াস ও মসৃণ ভাবে বলছে, উপভোগ করছি। প্রশান্ত গুহ মজুমদার, উপভোগ করছি। চিত্ত আর রুনাকে অভিনন্দন। আশিস গোস্বামী, খুব ভালো প্রশ্ন, পুরুষ ও নারী সম্পর্কিত, পুরুষ ও নারী কবি সম্পর্কিত। জয়শীলা গুহ বাগচি, খুব ভালো লাগছে শুনতে। নমিতা চৌধুরী এসেছেন, খুব ভালো বলছে। প্রভাত মুখার্জি, প্রবন্ধ একটু বিশেষ চর্চা, একটু একাডেমিক গভীরতা দাবি করে। দেব জীবনকে, সভ্য এসেছে। প্রিয় চিত্তদা, শুনছি। ধীমান চক্রবর্তী, না এখন ঠিক আছে, তো কোনো অসুবিধে নেই। এবারে আমার তোমার দ্বিতীয় বইটায় যাব। এই যে কবিতা ভাবনাকে প্রবন্ধে জারিত করার মধ্যে ধন্যবাদ জানাই, আমি একটু সবাইকে ধন্যবাদ জানাই, আর প্রণবদাকেও ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। ঠিক আছে, বলো, প্রশ্ন করো। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি যে তোমার এই যে কবিতা ভাবনাকে প্রবন্ধে জারিত করার মধ্যে দিয়ে তুমি কথা বলতে চেয়েছো পাঠকের সঙ্গে, যেখানে নিজেকেই বারবার তুলে ধরেছো পাঠকের অন্তহীন জিজ্ঞাসায়, যার স্বাক্ষর তোমার এক অক্ষর পারাপার। তল্লীন আত্মসমীক্ষায় এ এক অনন্য ভ্রমণ। কবি, কবিতা ও পাঠকের মুখোমুখি আড্ডার মধ্যে রচিত হয়েছে ইতিহাসের নতুন ধারা, বিকল্প ভাবনার শিকড় সন্ধান। এখানে বর্তমানের সঙ্গে অতীত কথা বলেছে স্বতন্ত্র ভঙ্গিমা, বর্তমান কাছে ডেকেছে সম্ভাবনার ইশারাকে। কবিতার দোলাচলে শব্দ যেমন আসে সময়ের বাকল ভাঙতে, জড়িয়ে ভাঙতেও, তাকে তাকে কালান্তরের কথা ভেবে এই যে বিষয় ভাবনা, আঙ্গিক, প্রকরণ সবই ভাঙতে থাকে নতুন গড়বে বলে। আর এই নতুনকে চিনতে গেলে স্বভাবতই বদলে নিতে হয় দেখার চোখ। আর কবি ও কবিতার এই যে ভেতর বাড়ির দরজা খুলে দেখা বা দেখানো, এই কাজটা কিন্তু সহজ না। তো তোমার এই যে দেখার চোখ আর এই অন্তর্বিশ্লেষণে আমার মনে হয় এই বইটা হয়ে উঠেছে নতুন কবিতার কবি ও তাদের কবিতার স্বরূপ নির্ণয়ের এক অসামান্য দলিল। তো চিত্তদা, এই যে অক্ষর নদী পারাপারের রহস্যটা কেমন, কিভাবে অন্যের কবিতা পড়তে পড়তে তোমার এই ভেতর বাড়ির জন্ম নেওয়া টেক্সটটাকে প্রকাশ করো এমন সুললিত গদ্যে, আমরা তাই নিয়ে শুনতে চাই। আসলে যেটা হয়েছিল, ঘটনার শুরুটা পথ চলতে চলতে, আসলে আমি আমার চাকরি জীবনে সকালবেলাটায় প্রায় 1 মাইল রাস্তা আমি হাঁটতে হাঁটতে যেতাম, আর পড়তে পড়তে, মানে হাঁটতে হাঁটতে পড়তে পড়তে ভোর 7টা থেকে 7টা 25 পর্যন্ত আমি হেঁটে হেঁটে আমার কর্মস্থলে যেতাম। পরে আমার সাথী হয়েছিল ওই আশিস গোস্বামী, আমরা একসঙ্গে বেশ কয়েক বছর যাতায়াত করেছি। কিন্তু এই 2002 থেকে 2002 এর আগে থেকে আমার মাথায় যেটা কাজ করতে শুরু করেছিল, যে যেটা আমি বললাম যে একজন কবি যখন পাঠক হয়ে ওঠেন, কিন্তু আমার চারপাশের এই পথ চলতে চলতে বা আমার পরিচিত সাধারণ মানুষ যারা লেখালেখির সঙ্গে যুক্ত নয়, শিক্ষিত,
বিভিন্ন পেশায় তারা প্রতিষ্ঠিত, কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। তাদের একটা প্রশ্ন আমাকে ভীষণভাবে তাড়িত করতো, কি লেখো তোমরা এসব, কিছুই বুঝতে পারি না, মাথার উপর দিয়ে যায়। এই প্রশ্নটা না আমার মাথার মধ্যে ছিল। দ্বিতীয়ত 2002 আমাকে যে পত্রিকা, এই দৌড় বলে একটি পত্রিকা আমার খুবই কাছের, তারা আমাকে বলেছিল যে আপনি ধারাবাহিকভাবে প্রতি সংখ্যায় আমাদের পত্রিকার জন্য একটু গদ্য লিখুন না, প্রতি সংখ্যায় লিখুন, ধারাবাহিক লিখবেন। তখন আমি ভাবতে বসলাম আমি কি লিখি, ধারাবাহিক গদ্য লেখা তো কিছু কিছু কারো কারো বই আলোচনা দিয়ে এই ধারাবাহিক গদ্য ভরাট করা যায় না। তখন আমার ওই প্রশ্নটা কাজ করেছিল, আচ্ছা এই পাঠক, কবি রয়েছে, কবিতার পাঠক রয়েছেন, আমি পাঠক, তিন পাঠককে একসঙ্গে মেলানোর রাস্তাটা কোথায়? এই তিন পাঠককে একসঙ্গে মেলাতে গেলে পরে প্রথম যেটা দরকার, আমি যেটা বলবো সেটা তাদের কাছাকাছি কোনো বিষয় হোক, আর বলাটা এমন ভাবে হোক যাতে হয় বুঝতে পারছে না, আবার বুঝতে না পেরেও ছাড়তে পারছে না, এরকম একটা রাস্তায় আমার হাঁটা দরকার। এই কারণে আমি প্রথম বেছে নিলাম সেই রাস্তাটা, যে অন্তত হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছে যারা, তাদের একটা ধারণা এটা তৈরি হয়ে আছে। তা আমি যদি এখন 1000 বছরের বাংলা ইতিহাস নিয়ে বসি, তাহলে আমার এই জার্নিটা যারা কাজ করে গেছেন তাদের মতন করলে পরে আমার এই কাজটা কোনো মূল্য থাকবে না। তা আমি তাদের ওই কথাটা মাথায় রেখে আমি এই ইতিহাসটা এমন ভাবে লেখার জন্য একটা রাস্তা তৈরি করলাম, যে দেখবে লক্ষ্য করবে এই গ্রন্থে একজন প্রাচীন কবির কবিতার উদ্ধৃতি দেওয়ার পাশাপাশি, মধ্যযুগের একজন কবির উদ্ধৃতি দেওয়ার পাশাপাশি একেবারে তরুণতর একজন কবির কবিতার উদ্ধৃতি আমি নিয়ে এসেছি, এবং এই উদ্ধৃতিটা নিয়ে এখানে কোনো ব্যাখ্যা নেই। অর্থাৎ আমি জারিত করার চেষ্টা করেছি, আমি যা পড়ছি সেই পড়ার মধ্যে, আমি যা বলছি সেই বলার মধ্যে এই কবিতা বা এই কবিতার পাঠ লুকিয়ে রয়েছে। তুমি পাঠক এই গদ্যটি পড়তে পড়তে নিজেকে প্রশ্ন করো, আর এই কবিতার কাছে অন্তত কবিতার যে অনুরণনটা এর মধ্যে বাজছে সেটা বোঝার বা ধরার চেষ্টা করো। তাতে অন্তত এটুকু বোধ হবে যে কবিতা জীবনের বাইরে নয়, জীবনেরই অনুষঙ্গ। এখানে বিভিন্ন ইতিহাসের বিভিন্ন অনুষঙ্গ আনতে আনতে আমি মাঝে মধ্যেই কবিতাকে ব্যবহার করেছি, ইতিহাসকে ব্যবহার করেছি, পাল্টা রেফারেন্সকে ব্যবহার করেছি। এই করতে করতে চলতে চলতে আমি চেষ্টা করেছি ইতিহাসের জটটা ছাড়িয়ে একটু নিজের আড্ডার মতন করে এটাকে, এবং এটা করতে করতে 12টা বছর কিভাবে যেন 12টা বছর ধরে এই লেখাটা চলেছে। একটু একটু করে লেখা তো, মাসে আমি 2 পাতা করে লিখতাম। ফলে বারবার করে দেখি ভাষাটা কেমন হলো, আবার ভাষাটা রিরাইট করছি। এই করতে 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 আসলে কি আমি ওই কবিতার মনোভূমিতে একটি প্রবন্ধ আছে দেখবে, কবি অক্ষরের উপমা কালে কালান্তরে। আমার মাথার মধ্যে ওইটাই কাজ করছিল যে এই তো অক্ষর তো একটা নদী, এই প্রবহমান জীবনে এই অক্ষরের উপর দিয়ে কবির জীবনটা প্রবাহিত হয়ে যায়। তাহলে এই এক অক্ষর পারাপার করতে করতে, একটা অক্ষর অন্তত আমার জীবনের এই নদীটাকে পারাপার করতে করতেই হয়তো এই জীবনটা পার হয়ে যাবে বা পেরিয়ে যাব আমি। এই পারাপার লিখতে বসেই এত 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 কথা, আমার মনের কথা, নিজের ভাবনার কথা একটা ধারাবাহিক গদ্য হয়ে গেল, এই আর কি। আনতে ইচ্ছে করছে না, ব্যাস। হ্যাঁ, এই পর্যন্ত এসেই আমি থেমে গেলাম, আমার পারাপার বাকি জার্নি অন্য জায়গায় চলছে। এই এই অক্ষর পারাপারের কথায় মনে পড়লো তোমার বুক লেন্থ কবিতার বই নিশিতান। তো এই গোটা বইটাই একটা দীর্ঘ কবিতা, আর সেটা পড়ে আমার অভিজ্ঞতার কথা একটু বলি। সেই সময় আমি জানতে পারি তোমার বাসস্থানের নাম হৃদয়পুর, আর সেই নাম আর তোমার নামের চিত্ত, রঞ্জন আর হীরা, এই শব্দগুলো মিলেমিশে একটা কেমিস্ট্রি তৈরি হচ্ছিল। আর একজন পাঠক কবির জন্ম দিচ্ছিল তোমার দীর্ঘ কবিতা, যার ফলে এই বইটা নিয়ে আমি যখন প্রবন্ধ লিখতে বসলাম তখন সেই সে আর প্রথাগত আলোচনা হয়ে উঠলো না, তো হয়ে গেল কবিতার সমাহার। তো আমি সেই কবিতার একটা পড়ছি। হ্যাঁ,
কবি না কবিতা কে কাকে কতটা লেখে, কার দুঃসাহসে টিলা থেকে ঝাঁপ দেয় অনিশ্চয়, কাহাদের শোক গাথা, কাহাদের সব, হে বাহকের দল, এ অসম্ভব। তবু এইখানে ধীর লয়ে সম্ভাবনা প্রবাহ, এ অসম্ভব। তবু এইখানে পুরবীর টানে আসন্ন সন্ধ্যার বোধন মন্ত্র, এ অসম্ভব। তবু এইখানে জীবনের সুরেলা আলাপ, এ বাহকের দল, উপেক্ষা করো একান্ত হৃদয় গঠিত এইসব অক্ষর বৃত্ত। বৃত্তের বাইরে দেখো শোকের প্রহরী সে নিশিপাল, বৃত্তের কেন্দ্রে অশোকের গাঢ় লাল, মোহশূন্য দাগ রেখে যায় সন্ধ্যা তারার গায়ে। জলের কাছে এসে সম্মোহিত শব্দ যেন জলীয় বুঝেই কবি থেকে কবিতার দূরত্ব কমানোর প্রস্তাব। জলের অনুবাদে লেখা পংক্তি সকল, কিছু উচ্ছলতা, কিছু অহমিকা, পুড়ে পুড়ে অঙ্গীকারে রেখে দেয় অজৈব প্রেম। যতটা কঠিন মনে হয়, যতটা অবাধ্য উচ্চারণ, বস্তুত স্পর্শকাতর নিষিদ্ধ ভ্রূণ, অনুরাগের তাপে সঞ্চারিত গর্ভ, নিঃশব্দ সংকেত। নদীমাতৃক এই যে সম্পর্ক, কবি থেকে কবিতা, যতটা দূর ভাবো ততটা দূরত্ব নয়, একান্ত নিরাময় পবিত্র প্রাণায়াম। জরা নেই, পার্থক্য নেই, এ এক আশ্চর্য সন্ন্যাস। তো চিত্তদা, বারিন্দার দীর্ঘ কবিতা শর্টকাট লেখার অভিজ্ঞতার কথা শুনেছিলাম, এখন তোমার কাছে নিশিপাল লেখার অভিজ্ঞতার কথা শুনতে চাই। চিত্তদা, 2005 থেকে এই বইটি আমার লেখা শুরু হয়। 2005-এর অক্টোবর থেকে, 2005-এর অক্টোবর থেকে 2007-এর অক্টোবর, টানা 2 বছর ধরে আমি এই বইটি লিখেছি। ব্যাপারটা হলো, এই বইটির লেখার উৎসে আছে একটি মৃত্যু। আমার পারিবারিক এক ভয়াবহ দুর্ঘটনা। সৎকার তো ততদিনে পড়েছি, অন্যান্যরা জানে, সৎকার লেখার ইতিহাসও জানে। অদ্ভুতভাবে আমার জীবনের একটি এই ভয়াবহ দুর্ঘটনা আমাকে তাড়িত করেছিল বেশ কিছুদিন, ভয়াবহভাবে তাড়িত করেছিল। আর 2005 পর্যন্ত যে এসো ম্লান উদ্ধার ও আলোর এই কবিতাগুলোর পরে আমি যখন কবিতা নতুন একটা রাস্তা খুঁজছি, কি লেখা যায়, কি লিখবো, এটা একটা খুব মানে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠলো। পাশাপাশি কিভাবে লিখবো, কারণ আমি ক্রমশ ভাষা থেকে শিফট করার চেষ্টা করছি, এটা ততদিনে শুরু হয়েই গেছে, কিন্তু আমি বেরোতে পারছি না। এই বেরোতে না পারাটা একটা ভিতরে যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে যন্ত্রণার মধ্যেই ঘটনাটা ঘটলো। এই দুর্ঘটনাটা ঘটলো এই আমার পারিবারিক একটি মৃত্যু। সেই মৃত্যু আমাকে যখন তাড়িত করছে, ঠিক সেই সময় আমার হাতে আর একটি বই এলো। এটি সিনেমা, অনেকেই জানে, ফারেনহাইট 451 ডিগ্রি। এই বিখ্যাত সিনেমাটাকে সামনে রেখে 70-এর আমাদের এক অগ্রজ কবি এটি দীর্ঘ কবিতা লিখেছিলেন, সেটিও 32 পাতা। তুফরমার একটি কবিতার বই আছে, কবিতার বইটির নামও রেখেছিল ফারেনহাইট 451 ডিগ্রি। সুব্রত সরকার, আমাদের 70-এর সেই অগ্রজ কবির নাম সুব্রত সরকার। এই বইটি পড়ার পর, সৎকার পড়া, এই বইটি পড়া আর আমার এই জীবনের ঘটনা আমাকে না তাড়িত করলো। এই বইটি লেখার পিছনে ওই ফারেনহাইট 451 ডিগ্রি মানে ফর্মটা কাজ করেছে। ফর্মটা ভীষণভাবে, আমি যেভাবে কথা বলেছি এই বইতে একের পর এক, ঠিক সেইভাবেই কথা বলেছে ফারেনহাইট 451 ডিগ্রিতে। আর মৃত্যুটা ভেতরে ভেতরে বারবার, সেই মৃতদেহ, মৃত্যু আমার ভিতরে বারবার তাড়িত করছে। আর একের পর এক চারপাশের ঘটনা ঢুকে যাচ্ছে।
তার টানা 2 বছর ধরে আমি এবং ধারাবাহিকভাবে এই কবিতা ভিন্ন মুখে এক একটা পর্ব করে ভিন্ন মুখে ছাপা হতো, অন্য নামে ছাপা হয়েছিল। পরে গ্রন্থকারে নিশিপাল নামকরণটা হলো। তো মূল ব্যাপারটা ছিল হলো এই যে এই দুটো বই পাশাপাশি ঘটনা আর আমার এই ভেতরের জার্নিটা, এবং আমি ঘোরকে তাড়িয়ে দেওয়ার জন্য আমার জার্নিটাকে অর্থাৎ ফ্লো, তার সঙ্গে সঙ্গে মেকিং, এই করতে 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 2 বছর। আর পাশাপাশি ছোট কবিতা যা লিখেছিলাম সেগুলো আমি প্রায় ফেলেই দিচ্ছিলাম, কারণ এই বইটি লেখা হয়ে যাওয়ার পর আমার মনে হয়েছিল যে আর যেমন নারী ধর্মবোধ লেখার পর আমার মনে হয়েছিল ওখানে আর ফিরে যাওয়া যায় না, তেমনি এই নিশিপাল এই লেখা হয়ে যাওয়ার পর এটা হলো আমার জার্নিটা, এই কবিতার জার্নিটা। এটা লেখার পর আমি এই রাস্তা থেকে আমি একদম সরে আসার জন্য আমি 2 বছর নানা রকম মক্ষ করেছি। হ্যাঁ, এই নিরাসক্ত বিষাদ তারায় যে কবিতাগুলো আছে সেটা এর পাশাপাশি এর সঙ্গে ছোট কবিতা লেখা, এই বইটা পরে বেরিয়েছে, কিন্তু এই কবিতাগুলোর সঙ্গে এই নিশিপালের কবিতার পাঠ একটা যোগ আছে। যা হোক, নিশিপালের ইতিহাস হলো, মোট কথা হলো লেখার শুরুর উৎসে হলো ওই মৃত্যু। ওই মৃত্যুটাই আমাকে যে কারণে মানে আমাকে সব বাহক তৈরি করে ফেলেছিল, যে না আমি আমার ওই সবটা কাঁধে নিয়ে বেতালের মতন আমি ঘুরে বেড়াচ্ছি, এক ভয়াবহ এক নৈশব্দের যন্ত্রণা ভিতরে কাজ করছিল। এটাই হলো এই বইয়ের উৎস। এবারে তাহলে তোমার লেটেস্ট প্রবন্ধ গ্রন্থ গহনে অবগহনে কবি মঞ্জুস, তো এই যে কবিতা অবগাহন অগ্রজের প্রতি যেমন শ্রদ্ধাঞ্জলি, তেমনি পাঠের নির্মোহ ভেঙে কবিতার অন্তরাত্মাকে ছুঁয়ে থাকা। অতিক্রম করেছে একটা মানে একাডেমিক পাঠের ধারা প্রবাহকে তুমি অতিক্রম করেছো। কবি মঞ্জুস দাশগুপ্ত এখানে মনে হচ্ছে যতখানি আলোকিত তার চেয়ে ঢের বেশি আবিষ্কৃত। তো তোমার এই আবিষ্কার নিয়ে আমরা শুনতে চাইব। ঘটনাটা হলো এই, মঞ্জুস দা মারা যান 2003 সালে। 2003-এর 19শে জানুয়ারি মঞ্জুস দা মারা যান। যেহেতু মঞ্জুস দাকে ঘিরে আমরা প্রচুর প্রচুর তরুণ কবি, প্রচুর অগ্রজ, আর এই ব্যক্তি মানুষটি ভালোবাসতেন, ভালোবাসা মানে অকাতরে। হ্যাঁ, মানে দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় মঞ্জুস দাশগুপ্তকে বলেছিলেন অপ্রতিরোধ্য রোমানিয়াত, মানে এতটা তার রোম্যান্স, এতটা তার প্রেম কবিদের প্রতি। ঘটনা ঘটলো এই, আমি 2000 সালে আগেই মঞ্জুস দাকে নিয়ে একটি প্রবন্ধ লিখেছিলাম, কারণ মঞ্জুস দাশগুপ্তকে নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়েছিল। প্রথম লেখা তখন মঞ্জুস দাকে নিয়ে, মঞ্জুস দাকে পড়তে শুরু করার একটা পরীক্ষা বলা যায়, সেটা বোধহয় 95-96 এরকম সময় লেখা। কিন্তু 2000 সাল থেকে শুরু হয় বিভিন্ন পত্র পত্রিকায় মঞ্জুস দাশগুপ্তের উপরে তা লিখতে আমাকে যখন বলে, আমি লিখতে শুরু করি 2000 থেকে। দেখা যাবে এই বইতে যে প্রবন্ধগুলো আছে 2000 থেকে 2009 পর্যন্ত লেখা প্রবন্ধ আছে, তারপরেও আছে 2011-12তেও লিখেছি। ঘটনা হলো 2003-এ মঞ্জুস দা যখন মারা গেলেন, তখন আমাদের কবি বন্ধু বা তার স্নেহভাজন থেকে শুরু করে তার অগ্রজ যারা জীবিত রয়েছে, ব্যক্তি মঞ্জুসকে নিয়ে আলোচনা করছেন সব জায়গায়, লেখালেখি হোক বা কোনো স্মৃতিসভা হোক, হ্যাঁ, সব জায়গায় ব্যক্তি মঞ্জুসকে নিয়ে আলোচনা করছেন। তখন আমার মনে হলো যে একজন কবি ব্যক্তিত্ব শুধু এই ব্যক্তি মানুষের চর্চার মধ্যে দিয়ে বেঁচে থাকতে পারেন না, এটা আমার মাথায় হন্ট করলো। এবং এই মানুষটি কাজ করেছেন বহু, তিনি 3খানি উপন্যাস লিখেছেন, এবং তার গুরুত্বপূর্ণ প্রবন্ধ, যে বাংলা সাহিত্যের ইতিহাস লেখার যে চেষ্টা, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার ধারায় যে ধারা এলো, প্রথম আমি মঞ্জুস দাশগুপ্তর বাংলা কবিতার সাম্প্রতিক প্রবণতা, এইখানে মঞ্জুস দাশগুপ্ত প্রথম দেখাতে শুরু করলেন। এই প্রবন্ধ প্রতিদিন একটা করে চ্যাপ্টার তিনি লিখছেন, আমাদের সামনে পড়ে শোনাচ্ছেন, দেখতো কি লিখলাম, দেখতো যে কবিদের ধরলাম আর কেউ বাদ গেল কিনা। এই যে তার বিভিন্ন লেখার সঙ্গে থাকা দীর্ঘদিন 1982 থেকে
2003 পর্যন্ত এতগুলো বছর তার সঙ্গে থাকা, আমি লক্ষ্য করলাম যে সেই মানুষটি উপন্যাস, প্রবন্ধ, কবিতা, তিনি খুব ভালো ফরাসি জানতেন, ফরাসি কবিতার অনুবাদ করেছেন, প্রচুর অনুবাদ করতেন, ভয়ানক ভালো গান গাইতে পারতেন। রবীন্দ্রনাথের গান মানে মুখস্থ তার, খুব সুকণ্ঠের অধিকারী, আবৃত্তি করতেন ভালো। তো ব্যক্তি মানুষটা তো গেল, কিন্তু তার লেখালেখি নিয়ে আলোচনা হচ্ছে কোথায়? আমার ভেতরে তখন হন্ট করলো যে এই মানুষটা, আমার একটা দায়বদ্ধতা, এতগুলো দিন সন্তানের মতো তার সঙ্গে কাটিয়েছি, আমার এই দায় এবং দায়বদ্ধতা থেকেই শুরু হলো তার বইকে এইবার লেখক হিসাবে পাঠ, যে আমাকে তাকে আবিষ্কার করতে হবে। তিনি জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতায় তার যে ঐতিহ্য এবং ঐতিহ্যকে ছাড়িয়ে যাওয়ার যে প্রবণতা, আমরা জানি মঞ্জু দাশগুপ্ত 1995 সালে একটি বই অন্ধকার অন্ধ নয়, এই বইটি একেবারে তার বাক বদলের এক দারুণ চিহ্ন। এই বইটি প্রকাশ হয়েছিল, ধীমানরা প্রকাশ করেছিল, এবং তারপর থেকে তার বাংলা কবিতার ভাষাটা, নিজস্ব ভাষাও পাল্টে যায়। তো এগুলো তো আবিষ্কারের জন্য অপেক্ষা করে আছে তিনি মারা যাওয়ার পর। এগুলো যদি আমরা যদি না লিখি, আমরা বন্ধু বান্ধব যারা গদ্য একটু চর্চা করছি, হ্যাঁ, তারা যদি চর্চা না করি, তখন আমি আর সৌভাগ্যক্রমে তার সমস্ত বই আমার কাছে ছিল, তিনি দিয়েছিলেন। সমস্ত বই থাকায় আমি একটু একটু করে তাকে পড়তে শুরু করি। তার প্রবন্ধ থেকে তার আবিষ্কার, তার উপন্যাস থেকে তাকে আবিষ্কার, তার কবিতা থেকে আবিষ্কার, তার দুখানি ছড়ার গ্রন্থ আছে। তিনি ছড়া লিখতেন, এবং সেখানেও আমি লক্ষ্য করলাম তিনি ছড়াকে শুধু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেননি, ছড়া এবং কবিতার মাঝামাঝি একটা অদ্ভুত রাস্তা তৈরি করেছিলেন, যে রাস্তাটা কি মানে শিশু, কিশোর এবং বয়স্ক প্রত্যেক পাঠক তার ছড়া থেকেও কিছু রসদ পাবে। এসব আমাকে টানলো, এবং আমি সেই আবিষ্কারের নেশায় এতগুলো বছর কাটিয়ে তারপর বইটাও হলো। এইটুকুই আর কি, অন্তত দায় আর দায়বদ্ধতা থেকে। অনেক দর্শক এসেছে চিত্তদা, আমি তাদের নামগুলো একটু পড়ি। পীযূষ বিশ্বাস, ভালো চলছে আলোচনা। যাদব দত্ত, প্রিয় চিত্তদা, শুনছি, খুব ভালো লাগছে। রথিন বণিক, এই প্রবন্ধের বইটি আমাকে নানাভাবে সমৃদ্ধ করেছে। প্রণব কুমার দে, যেমন ভাবে চিত্ত তার ভাবনা, অনুভবে ও কথায় মজিয়ে রেখেছে, ঠিক তেমনি করে রুনার পরিচালনাও মাতিয়ে দিয়েছে। দেব যে জীবনকে তারা লিখছে সভ্য, একজন মানুষ যার কাছে পড়ো, তুমি পড়ো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। পড়ো, আমি পড়বো। একজন মানুষ যার সাথে, হ্যাঁ, একটু কষ্টই পড়ছে আমার। আচ্ছা, তবে থেকে আলাপ, তবে থেকে দেখছি বই প্রকাশের পর নির্বাচিত পাঠকের হাতে তুলে দিতে বইয়ের বিক্রি নিয়ে কোনোদিন ভাবেনি, যেখানে দেখি নিজের বই বিক্রি প্রতিযোগিতা তার সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে এই নির্বাচিত পাঠকের হাতে তুলে দেওয়া হয়। প্রায় সব বই আমাকে অবাক করেছে, যেন লেখার সাধনাই শেষ কথা। এ নিয়ে কিছু বলো চিত্তদা। সভ্য, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আরো অনেকেই আছে। রথিন বণিক, মজলিস ঘরানার কারণেই হৃদয় ছুঁয়েছে বেশি। দেবাশিস মুখোপাধ্যায়, খুব ভালো লাগছে দাদা। রথিন বণিক, নিশিপাল ভবিষ্যতের বাংলা সাহিত্যের সম্পদ। এই প্রভাত মুখার্জি, এই আবিষ্কারের সঙ্গী হতে চাই। দেবাশিস মুখোপাধ্যায়, মঞ্জুষ দাশগুপ্ত বিভিন্ন লেখায় অনেকবার আপনাদের কথা উল্লেখ করেছেন। দেবাশিস মুখোপাধ্যায়, বইটি পেলে ভালো লাগবে, আপনার প্রবন্ধ আমাকে খুব টানে। দেবদাস বন্দ্যোপাধ্যায়, অনেক কিছু জানতে পারলাম। আচ্ছা, সব্য একটা প্রশ্ন করেছে, তুমি উত্তরটা। হ্যাঁ, সব্যর প্রশ্ন আসলে আমার অভ্যাসের মধ্যে কোনোদিনই আসেনি যে নিজের বই বিক্রি করব। আমি দীর্ঘদিন লিটল ম্যাগ স্টল করেছি, 17 বছর। আমি টানা 17 বছর বইমেলায় স্টল, টেবিল স্পেস থেকে শুরু করে স্টল। আমি আমার জীবনে কোনোদিনই আমি কোনো ক্রেতাকে, সাধারণ পাঠককে আমার বইটি এগিয়ে দিতে পারিনি, এই দেখুন এটা আমার বই, এটা আমি পারিনি। আমি প্রচুর মঞ্জু দাশগুপ্তের বই বিক্রি করেছি, আমি অন্যান্য কবিদের বই
চেয়ে নিয়ে, হ্যাঁ রাখো আমাদের টেবিলে রাখো বা আমার স্টলে রাখো, বিক্রি করেছি। কিন্তু তারা যখন আমাকে প্রশ্ন করেছে যে আপনি কি লেখেন, সাধারণ দর্শক এসেছে, সাধারণ পাঠক এসেছে, আপনি কি লেখেন, আপনার বই কোনটি, তারা যখন বলেছে আমি তাদের এগিয়ে দিয়েছি। কিন্তু আমি নিজে থাকতে কোনোদিন আমার বই বিক্রির জন্য একটি বই এবং শেষের দিকে কেউ যদি আমার বইয়ের জন্য টাকা দিতে চেয়েছে, আমি বলেছি না, আমার বইয়ের জন্য তুমি পড়ো, তুমি পড়লেই আমার ভালো লাগবে, আর যদি পড়ে কোনো মতামত দাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি মতামত দেওয়ার জন্য কাউকে কখনো চাপ দিই না। এটাই, এই আর তোমার কি। এটা আমার অভ্যাস। তোমার লেটেস্ট কাব্যগ্রন্থটা আমি একটু দেখাই, ফুটনোটে সূর্যোদয়। তো এই বইতে আমাকে পরিচিত করেছিল এক নতুন ধরনের কাব্য আলোচনায়, যা প্রকাশিত হয়েছিল ভিন্নমুখ কবিতায়। আমি একটা ছোট্ট কবিতা পড়ছি। গোল্লাছুট, একলা পথ, নিঃস্বপিঠ, দিনকে দিন, জমছে দাগ, শূন্য ঘর, ভরছে পকেট মৌনতা, বৃষ্টি ছুঁই, বন্ধু মন, কলম এখন বুনছে বল, বলার কথা পত্ররা, নদীরও হয় পাতাবাহার, বাইরে থাক রক্তচাপ, ভিতর নিহিত আনন্দে। আমরা শেষের সময় হ্যাঁ, আমি একটুখানি বলি এখানে, হ্যাঁ রুনা একটু বলি বলো এখানে আমি, বলো হ্যাঁ বলো একটু সময়, একটু বলি, বলো এটা বলো বলার দরকার আছে। হ্যাঁ, এই জন্যই বলার দরকার বলো। আছে যে এই প্রথম, যেটা প্রথম তুমি শুরুতেই বলেছিলে যে ঐতিহ্যের হাত ছেড়ে যায়নি কখনো। হ্যাঁ, মিথের বিনির্মাণ ইত্যাদি দিয়ে শুরু হয়েছিল আমাদের আজকের অনুষ্ঠান। আমরা কিন্তু 2007 সালে যখন এই নিশিপাল এবং নিরাসক্ত বিষাদতারার কবিতাগুলো লেখা হয়ে গেল, 2007 থেকে 2009 এই পিরিয়ডটায় আমি প্রবলভাবে চেষ্টা করেছি, যার জন্য বারিন্দার সঙ্গ, ভালো পাহাড়ের ওয়ার্কশপ, জলপাইগুড়ি নর্থ বেঙ্গলের ওয়ার্কশপ গুলো আমার মাথায় ভীষণভাবে, আমি খুব সচেতন। আমি তখন আমার সমসাময়িক, আমার বন্ধু সার্কেলটাও পাল্টে গেছে ততদিনে। আমার এই বন্ধুদের যারা নতুন কবিতার ভাবনা নিয়ে, নতুন ভাষা ভাবনা নিয়ে কাজ করছে, তাদের কবিতা, তাদের ভাবনা আমাকে তখন রিয়াক্ট করতে শুরু করে এবং আমার জার্নিটা শুরু হয় তখন থেকে। এবং এই ফুটনোটে সূর্যোদয় প্রথম আমার বই, যা মনে হয় আগের সমস্ত জার্নি থেকে একেবারে শিফট, একেবারে ডিপারচার। এবং আমি প্রথম, এবং শুধু তাই নয়, আমি 2 বছরের কবিতা সব ফেলে দিয়েছি। এই বইটায় 2011 থেকে 2015, 2014 বা 15 লেখালেখি রয়েছে। হয়তো এর কবিতাগুলো শুরুর, এটাও খসড়া, পরবর্তী পর্যায়ে হয়তো আমি আরো কিছুটা হয়তো ম্যাচিওর করেছি। কিন্তু এই বইটি আমার হলো আবার এক হাতে খড়ির বই, যা আগের সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে এবং ঐতিহ্যের বিস্তার আরো কিভাবে হতে পারে, সেখানে ঐতিহ্য ছুট হওয়া যায় কতটা, বা পুরোপুরি ঐতিহ্য ছুট হওয়া যায় কিনা, তার একটা চেষ্টা এই বইটার মধ্যে আছে। সেই ক্ষেত্রে এই বইটার একটা গুরুত্ব আছে আর কি, যে আমি হয়তো বেরোতে পারলাম, আর একটা তরুণ চিত্ত হয়ে উঠতে পারলাম। এই 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 অল্প সময়ে চিত্তদার কবিতা সফর এক্সপ্লোর করা অসম্ভব। তোমাকে নিয়ে আমাদের আবার বসতে হবে। আজকে এই শেষের ক্ষণে তুমি যদি এখন বাংলা কবিতার কাগজ সম্পর্কে কিছু বলো প্লিজ। আমার চিত্তদা। তো এখনকে কৃতজ্ঞতা জানাতেই হবে। হ্যাঁ, এখনকে আমার কৃতজ্ঞতা জানাতেই হবে, এই যে আজকে এই 1 ঘন্টার, এই যে আমি এত কথা বলার যে সুযোগ পেলাম, আমি এত কথা বলার যোগ্যতাই আমার নেই। আমি এত কথা বলার যোগ্যতা অর্জনই করিনি। আমি যে মানুষদের সঙ্গে, আমার বন্ধু বান্ধব, তাদের এত পড়াশোনা, এত ব্যাপ্তি, এত বিস্তার, তারা কবিতা নিয়ে এতটাই এগিয়ে থাকা কাজ করেছে, আমি আমার বন্ধুদের কবিতা থেকে শিখি। আর অতনু আমার ভাই, একেবারেই স্নেহের ভাই, অতনুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কবিতায় নিবেদিত প্রাণ। এখন বাংলা কবিতার কাগজ মূল ধারার বাইরে নতুন কবিতার যে জার্নি, সেই জার্নিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা সে বাংলা সাহিত্যে রেখে চলেছে। এবং আমাদেরকে লেখার, আমাকে ব্যক্তিগতভাবে অতনু যেভাবে লেখার স্বাধীনতা দেয়, বা
এখন বাংলা কবিতার কাগজ প্রকাশনী থেকে যেভাবে কবিতার বইগুলো বেরোনোর পর চিত্তদাকে দিয়েছিস, আমার ওর এই আন্তরিক কণ্ঠ কবিদের বলছে, কিরে তুই চিত্তদাকে বই দিসনি? মানে এই ব্যাপারটা আমার মানে বুকে জড়িয়ে ধরার মতন। আমি আজ এখানে বসেই অতনুকে বুকে জড়িয়ে ধরলাম। অতনুর কাছে আমি কৃতজ্ঞ, রুনার কাছেও কৃতজ্ঞ, এভাবে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তোমাকে সামান্য, অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ তোমাকে আমাদের অসংখ্য ধন্যবাদ, আমাদের প্রিয় কবি চিত্তরঞ্জন হীরাকে, আর আমাদের প্রিয় দর্শকদের, যাদের ছাড়া আজকের এই অনুষ্ঠান অসম্পূর্ণ রয়ে যেত। আমাদের পরবর্তী অনুষ্ঠানে আপনারা আবার অংশগ্রহণ করবেন এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কবিতায় থাকুন। নমস্কার। নমস্কার, নমস্কার, সবাইকে নমস্কার।